দর্শক এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত সংবাদ। শুরুতে ইরান যুদ্ধ প্রসঙ্গ। দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য সংকট। একদিকে ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান নাকচ করে দিয়েছে তেহরান। সময় যত গড়াচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত আরও তীব্রতর হচ্ছে। সংকট সমাধানে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এবার ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ইরানে কঠোর আঘাত হানা হবে বলেও জানান ট্রাম্প। শনিবার নিজের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন আমাদের শত্রুরা দেখছে, সে ইচ্ছা তাদের কবর পর্যন্ত নিয়ে যাবে। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমাতে তেহরানের সিদ্ধান্তের কথা জানান। বলেন, সেসব দেশে হামলা করা হবে না যদি না সেখান থেকে ইরানের উপর আক্রমণ শুরু হয়। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেন মাসুদ পেজিশকিয়ান। এদিকে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি এবং স্বার্থকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও জানায় সংস্থাটি। এর মধ্যে উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে রাতভর অভিযানে তেহরানে আইআরজিসির কুদস ফোর্সের অন্তত 16টি বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 41 জন। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি অবস্থানকে লক্ষ্য করেও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনার নিন্দা জানিয়েছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরান ইস্যুতে সংলাপের পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জোর দেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় সামরিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, সোমবার আরও 2টি জাহাজ আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এদিকে জ্বালানিবাহী 6টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আজ। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে ছড়িয়ে পড়েছে জ্বালানি তেল ও সংকটের গুজব। রাজধানীর আশপাশের জেলা ছাড়াও বরিশাল, খুলনা ও সিলেট সহ বিভিন্ন এলাকায় তেল নিতে ভিড় করেছেন মানুষ। অবৈধ মজুদ ঠেকাতে পাম্পগুলোকে নির্দিষ্ট পরিমাণে বেশি জ্বালানি বিক্রি না করার নির্দেশনা দিয়েছে সরকার। এতে ক্ষোভ জানিয়েছে অনেক গ্রাহক। আমি গতকালকেও 2বার আসছি এখানে, আসার পরে প্রায় 3-4 ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। পরে আজকে সকালে আবার আসছি। 1.5 ঘন্টা হয়েছে অলরেডি, আরও যাইতে মনে হয় আর 1.5 ঘন্টা লাগবে। আমাদের এইভাবে দাঁড়িয়ে না থেকে বিকল্প কোনো পথ অবলম্বন করে আমাদের এই তেলের ব্যবস্থাটা করে দেওয়া। তেল মনে হয় প্রচুরই মজুদ আছে, আর মানুষও এখন এটা চাইবে না যে আর দীর্ঘমেয়াদী সিরিয়াল করে আবার তেল নিবে। এদিকে দেশে জ্বালানি তেলে মজুদ রয়েছে জানিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছে এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। আমাদের কন্ট্রোলিং যা আছে, আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেবো, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। হরমুজ প্রণালী ও ওমান সাগর পেরিয়ে আসা 15 জাহাজের মধ্যে 12টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজের মধ্যে 4টিতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস ও 2টিতে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস রয়েছে। মুনতাসির মামুন, আরটিভি, ঢাকা।
এদিকে তেলে কৃত্রিম সংকট নিয়ে দেশে চলমান অস্থিরতার মাঝে নাটোরের সিংড়া উপজেলায় পানির ট্যাঙ্কে মিলল অবৈধভাবে মজুত করা 10,000 লিটার জ্বালানি তেল। সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল রিফাত জানান, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। কাতারে জ্বালানি আসা বন্ধ হওয়ায় বিপাকে সরকার। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে উচ্চ মূল্যের এলএনজি। এতে রিজার্ভের উপর বড় চাপ পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ তাদের। এছাড়াও দিয়েছেন অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে বন্ধ রয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এতে মধ্যপ্রাচ্য নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতে বাড়ছে শঙ্কা। গ্যাস সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়ছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ 5টি সার কারখানা, দেয়া হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনাও। জ্বালানি সংকটে তৈরি হয়েছে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় স্পট মার্কেট থেকে বাড়তি দামে এলএনজি আমদানি করছে সরকার। পেট্রোবাংলা বলছে, মার্চে বড় ধরনের কোনো গ্যাস সংকট নেই। মধ্যপ্রাচ্য থেকে 6টি এলএনজি জাহাজ আসার কথা থাকলেও পাওয়া যাচ্ছে 4টি। বাকি 2টির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে। এদিকে মার্চে মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ মেট্রিক টন তেল আসার কথা থাকলেও এসেছে মাত্র 1 লাখ মেট্রিক টন। যদিও বিপিসি জানিয়েছে, চীন সহ 4 দেশ থেকে পরিশোধিত তেল সরবরাহ অব্যাহত থাকবে। অন্যদিকে এলএনজি সংকটের সুযোগে এলপিজির দাম বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা। জ্বালানির ডিসরাপশনের ঝুঁকি সৃষ্টি হয়েছে, যেই জ্বালানির ডিসরাপশন থেকে অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব পড়তে পারে। আমাদের ডলার রিজার্ভ, সেটার উপর একটা ব্যাপক প্রেশার করবে। আমরা একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোটামুটি প্রাথমিক স্থিতিশীলতা এনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। এখন যদি আবার রিজার্ভের উপর ব্যাপক চাপ পড়ে, তাহলে আমরা কিন্তু একটা ম্যাক্রো চ্যালেঞ্জে আবার নতুন করে ঢুকে যেতে পারি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস থেকে আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো জরুরি। মালয়েশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে এবং সেক্ষেত্রে সেই জায়গাটি বাংলাদেশ একটু দ্রুত এখনই যদি আগামী যে কন্ট্রাক্টগুলো রয়েছে, কন্ট্রাক্টের আলোকে যে দেশগুলো থেকে তার সরবরাহ দরকার বা বাড়তি সরবরাহ দরকার, এই আলোচনাটি বাংলাদেশ আগে থেকে করে রাখতে পারে। এই নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান অনশোর এবং অফশোর অত্যন্ত দ্রুততার সহিত এই গ্যাস অনুসন্ধানের ব্লক যে অ্যালোকেশন, এটা করতে হবে। দেশের জ্বালানির প্রায় 70% আমদানি নির্ভর, যার বড় অংশই আসে কাতার সহ মধ্যপ্রাচ্য থেকে। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অসৎ উপায় অবলম্বন করে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনা আলেম উলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এতিম ও অসহায়দের প্রতি ধনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে জাকাত প্রদান করা গেলে দরিদ্র বিমোচন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন এআর বাদল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ঘুরে ঘুরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন। এ সময় এতিম ও দুস্থদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে।
পরিবারের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্রতার হ্রাসে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয় তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র বিমোচনে সম্ভব। মানুষের কষ্ট হয় এমন কাজ না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। আর বাদল, RTV, ঢাকা। বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ যেমন দেখতে চায় তেমনই হবে এই সংসদ। দুপুরে বিএনপির এমপিদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা শেষে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে ভাষণ দেবেন। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল বাজেট ও স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আয়োজন করা হয়। শনিবার সকালে কর্মশালার শেষ দিনের প্রথম সেশনে অংশ নেন ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। কর্মশালা শেষে বেরিয়ে তারা জানান নিজেদের অনুভূতির কথা। যারা আমরা নতুন সংসদ সদস্য হয়েছি তাদের অনেকেরই অজানা, সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা তারা কিছু ব্রিফিং করেছেন। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন সংসদ সদস্যরা যাতে দেশের প্রত্যাশা পূরণে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই কর্মশালা। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা। স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। পরে বিকেলে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় কর্মশালার শেষ সেশন। এ সময় তারা তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা ও পরিকল্পনার কথা। আলহামদুলিল্লাহ, এটা আমার খুবই ভালো লাগছে। এখন আপনাদের সহযোগিতা চাই, এলাকার মানুষের সেবা করতে চাই। এত আন্দোলন বিপ্লবের আসল প্রতিফলন হবে এই পার্লামেন্টে। এর আগে গতকাল কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। সর্দার রাজীব, RTV, ঢাকা। অবসান ঘটতে যাচ্ছে প্রতীক্ষার। এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের যে সময় হাতে পাওয়া যাবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে 5 কোটি পরিবারের হাতে পৌঁছবে এই কার্ড। দেশে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প হলেও পর্যায়ক্রমে সকল নারীকে আনা হবে এর আওতায়। এরই মধ্যে সকল আয়োজন সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। নারীর ক্ষমতায়ন যতটা না মুখে মুখে করে গেছে আগের সরকার, বাস্তবতা ছিল তার পুরোটাই উল্টো। যেন কাজের গরু কিতাবেই থাকে, গোয়ালে নয়। কথার বৃত্ত ভেঙে এবার নারীর ক্ষমতায়নে মন বিএনপি সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছেন মমতায় মাখা ক্ষমতার কথা। এই দেশের মায়েরা যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে
তত এই দেশ সমৃদ্ধশালী হবে। পরিবারের মা বা নারী প্রধানকে এই কার্ডের সুবিধাভোগী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান নিজেই। তাছাড়া ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী পরিবার, হিজড়া, বেদে, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং স্বল্প জমির মালিক পরিবারগুলো পাবে অগ্রাধিকার। নারীর ক্ষমতায়ন ও নারীকে অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দেয়া হচ্ছে কার্ড। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকারও এটি। বিএনপি বিশ্বাস করে মায়ের হাতে যদি শক্তি থাকে পরিবার হবে সমৃদ্ধশালী। বিনামূল্যে আবেদন করে পাওয়া যাবে ফ্যামিলি কার্ড। ঢাকা সহ 13টি এলাকায় প্রায় 6,500 দরিদ্র পরিবারকে পাইলট পর্যায়ে দেওয়া হবে এই কার্ড। ত্রুটি বিচ্যুতি শুধরে বাড়ানো হবে পরিধি। আমাদের আরো যে সামাজিক নিরাপত্তা কার্ড যেগুলো আছে, সামাজিক সুরক্ষা কার্ড যেগুলো আছে, এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেটেড সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ওখানে অনেক কিছু সাশ্রয় হয়। নতুন সরকার কোথা থেকে আনবে ফ্যামিলি কার্ডের অর্থ তা জানালো সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। পাইলটিং এর জন্য ফুল বাজেট থেকে শুরু করে সবকিছু আমাদের এলোকেশনও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 10 তারিখে এটা আমরা লঞ্চিং করব। 4 মাস পরে তো আমাদের আবার একটা বছর শুরু হচ্ছে, তখন আমরা বাজেট এলোকেশনের মধ্যে করব। ফ্যামিলি কার্ডের টাকা সরকারের কাছ থেকে সরাসরি যাবে সুবিধাভোগীদের কাছে, থাকবে না মধ্যস্থতাকারী, যার ফলে 9/6 কোনো সুযোগ থাকছে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। গভর্নমেন্ট টু পারসন, G2P, সরাসরি এটা মানুষের কাছে বেনিফিটে পৌঁছে যেতে পারে, এটা আমরা করার চেষ্টা করছি। তো এটা করতে গেলে অবশ্যই আমাদেরকে পরিকল্পনা, আমাদের অবশ্যই যেটা আছে সেটা না, পরিকল্পনা না থাকলে তো আমরা সরকার গঠনের 7 দিনের মাঠে স্টার্ট করতে পারতাম না। বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা সবই একই কার্ডের আওতায় আনা কিংবা সুবিধা পছন্দ করার অধিকার কার্ড গ্রহীতার থাকবে বলেও জানান ফারজানা শারমিন। যদি কোনো মহিলা এখন বিধবা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আমরা তাকে চয়েস দেব, আপনি কোনটা রাখতে চান। স্বাভাবিকভাবেই কিন্তু তিনি ফ্যামিলি কার্ডটা রাখতে চাইবেন, কারণ ওই ভাতার থেকে এই ভাতার পরিমাণটা অনেক বেশি। ডুপ্লিকেশনটা, ডাবল ডিপিংটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি, সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সচ্ছল পরিবার কার্ড গ্রহণ না করলে তাদের জন্য ভিন্ন মর্যাদার চিন্তা থাকবে সরকারের। ভালোভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে আমরা করছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জমে উঠছে 2026 সালের অমর 21শে বইমেলা। সকাল 11টা থেকে শুরু হওয়া শিশু প্রহরে শিশু কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে মেলার পরিবেশ। দুপুরে মেলা পরিদর্শন করেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বড়দের পাশাপাশি খুদে পাঠকদের পদচারণায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে ছোটদের জন্য সাজানো হয়েছে গল্প, ছড়া ও শিক্ষামূলক বই। নতুন বই ঘেঁটে দেখা, পছন্দের বই কেনা আর লেখকদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত ছিল শিশু কিশোররা। প্রকাশকরা বলছেন সামনে ছুটির দিনগুলোতে পাঠকের উপস্থিতি আরও বাড়বে। গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 জন আহত হয়েছেন। মহানগরের বাসন থানার ভিটিপাড়া এলাকায় ম্যানুয়াল ফ্যাশন গার্মেন্টসের ঝুট মালামাল নিয়ে আগে থেকে দুপক্ষের মধ্যে বিরোধ ছিল। সকালে কৌশিক খানের লোকজন ওই গার্মেন্টসের ঝুট মালামাল আনতে গেলে নাজমুলের নেতৃত্বে বাধা দেওয়া হয়। এ সময় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই বিষয়ে জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নির্বাচনকে কলঙ্কিত এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, জুলাই সনদ এবং সংস্কারের বিপক্ষে যদি কোনো শক্তি দাঁড়ায়, বাংলাদেশের জনগণ এবং 11 দল তা কোনোভাবেই মেনে নেবে না। একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারাকে দেখানো শুরু করা হয়েছে। কয়েকটি মিডিয়া হাউস নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে। নির্বাচনে কলঙ্ক লাগানো হলো, সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা সবকিছু মেনে নিয়েই 2টি শপথ, এই জুলাই সনদের আদেশ অনুযায়ী 2টি শপথ আমরা নিয়েছি, যেখানে সরকারি দল 1টি শপথ নিয়ে এই নির্বাচনের পরপরই সবার আগেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতির সাথে বেইমানি করেছে। মানুষকে স্বস্তি দেয় বর্তমান সরকারের প্রথম লক্ষ্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। নারায়ণগঞ্জের চাষারায় গণসংহতি আন্দোলন জেলা ও মহানগর কমিটির ইফতার মাহফিলে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ সব ধরনের ভাতা যা কিছু সামাজিক সুরক্ষার ঘোষণা দিয়েছিল, সবার আগে সেগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান সহ গণসংহতি আন্দোলন ও বিএনপির নেতারা। বর্তমান সরকার তার যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব সহ সকল ধর্মের পুরোহিতদের তাদের নির্দিষ্ট ভাতা, এগুলো যা কিছু সামাজিক সুরক্ষার প্রশ্নে ঘোষণা দিয়েছিল, সবার আগে সেগুলো বাস্তবায়নের জন্য অতি দ্রুত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানী ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, জোনাল কমিটির সদস্য এবং সোসাইটির অন্যান্য আজীবন ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় ধানমন্ডি আবাসিক এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি ঋণে 10,000 টাকা পর্যন্ত সুদসহ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। ফলে দেশের প্রায় 12 লাখ কৃষক মোট 1,550 কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন। গত 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা ক্ষুদ্র অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না, তাদের কথা বিবেচনা করে এই ছাড় দেওয়া হয়েছে। কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে চাঙ্গা করতে সরকারের এই বিশেষ উদ্যোগ। এতে করে প্রান্তিক পর্যায়ের 12 লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলমান সংঘাতের মাঝে ইরান ও লেবাননের পক্ষে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ। ইরান, ইরাক, সিরিয়া তো বটে, বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইরানের হাজারো মানুষ। ইরানের পতাকা উড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক জানায় সমাবেশে জড়ো হওয়া হাজারো জনতা। ইয়েমেনের সানা, ইরাক ও লেবাননের সাথে সংহতি প্রকাশ করে জড়ো হয়েছে হাজারো হুতি সমর্থক। বিক্ষোভ করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহিংসতার প্রতিবাদ করে। তবে বারবার ইরানের পক্ষে থাকা সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী হুতি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নামার কোনো ঘোষণা দেয়নি। ইরানের সমর্থনে বিক্ষোভ সমাবেশ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের তাহরির স্কোয়ারেও। সমাবেশে ইরানের পতাকা উড়িয়ে ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার বুকে নিয়ে প্রকাশ করছে শোক ও প্রতিবাদ। শুধু ইসলামিক রাষ্ট্রগুলোই নয়, বিক্ষোভ সমাবেশ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বব্যাপী বিক্ষোভের ধারাবাহিক অংশ হিসেবে ফ্রান্সের প্যারিসেও হয়েছে বিক্ষোভ। ইরানি, লেবানিজ এবং ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধের আহ্বান জানান উপস্থিত জনতা। এছাড়া বিভিন্ন সময়ে ইরানের সমর্থনে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোতে চলছে সমাবেশ, মিছিল ও বিক্ষোভ। আব্দুল মালেক, RTV। এবার খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ফাইনালে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। আহমেদাবাদে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মে থাকা ভারত নিজেদের শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতে জিতে আছে বেশ ফুরফুরে মেজাজে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের ব্যাটিং অর্ডারে মূল ফোকাসে থাকবেন ঈশান কিষান ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দলের পেসাররাও আছেন ফর্মে। ট্রফি ধরে রাখার লক্ষ্যে এই ম্যাচে মাঠে নামবে তারা। অন্যদিকে 2021 আসরে ফাইনালিস্ট নিউজিল্যান্ড এখনও শিরোপার দেখা পায়নি। তাই তো এইবারের বিশ্বকাপে ট্রফি জয়ের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবে না কিউইরা। ফুটবলের খবর।
এএফসি নারী এশিয়ান কাপে সি গ্রুপের ম্যাচে ভারতকে 11-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল শক্তিশালী জাপান। পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে প্রথমার্ধে ভারতের জালে 5 বার বল পাঠায় জাপান। 2টি করে গোল করেন অধিনায়ক ইউ হাসেগাওয়া ও হিনাতা মিজাওয়াক। আর একটি গোল আসে কিকো সেইকের পা থেকে। বিরতির পরও ভারতকে কোনো ছাড় দেয়নি দলটি। এই অর্থে আরও 6টি গোল করে জাপান, যেখানে রিকোয়েকে একাই করেন 3 গোল। হ্যাট্রিকের দেখা পান মিজাওয়াতা। এছাড়া সেইকে ও হিজিকাটা করেন 1টি করে গোল। ম্যাচের পুরো সময় জুড়ে কোনো প্রতিরোধ করতেই পারেনি ভারত। Rectangular stadium, a comprehensive victory.